স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবি বিএনপির, আইনি বাধায় সম্ভব নয় সংসদে আইনমন্ত্রী। শিগগিরই হাই স্কুলে গিয়ে শিক্ষার্থীদের করোনার টিকা দেবেন স্বাস্থ্যকর্মীরা, সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য বিভাগ। আবারও বিদ্যুতের দাম বাড়ানোর ইঙ্গিত পিডিবির, আর্থিক বিপর্যয় নেমে আসবে জনজীবনে বলছেন বিশ্লেষকেরা। রাজধানীতে ৮০,০০০ মানুষের জন্য পাবলিক টয়লেট একটি, অর্থ বরাদ্দ থাকলেও নির্মাণ হচ্ছে না জায়গা সংকটে। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব গৃহীত, দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা পূরণে মিয়ানমারের প্রতি আহ্বান। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতির বাইরে গিয়ে অবিলম্বে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। এদিকে চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শারীরিক অসুস্থতা নিয়ে তৃতীয় দফায় হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যা সহ নানা জটিলতার মধ্যেই গত এপ্রিলে করোনায় আক্রান্ত হন তিনি। ২ দফায় হাসপাতালে ছিলেন প্রায় ৩ মাস। এ অবস্থায় বেশ কিছুদিন ধরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে দল ও তার পরিবার। বৃহস্পতিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে আবারও একই দাবি জানান বিএনপি মহাসচিব। বিদেশে চিকিৎসা ইস্যুতে আইনমন্ত্রীর যুক্তি ভিত্তিহীন বলেও দাবি করেন মির্জা ফখরুল। বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২০ নভেম্বর ২০২১ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে গণ অনশন কর্মসূচি পালনের জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এখন এটা সরকারের উপর নির্ভর করছে যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে চিকিৎসার জন্য সুযোগ দেবেন কি দেবেন না। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন খালেদা জিয়াকে কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না দেয়ায় এখন তার শারীরিক সমস্যা বেড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সঙ্গে তিনি সংগ্রাম করছেন। এই নেত্রীকে বাঁচানোর জন্য হায়াত তো আল্লাহর হাতেই, কিন্তু তার সর্বাত্মক যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা গ্রহণ করবার জন্য আমরা প্রয়োজনে আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করব। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন সুচিকিৎসা থেকে বঞ্চিত বলেও দাবি করেন বিএনপি নেতারা। এর সঙ্গে রাজনীতিকে নিয়ে আসবেন না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবদান করা মানে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে এবার সংসদে দাবি জানালেন বিএনপির সংসদ সদস্যরা, কিন্তু আইনে এর কোনো সুযোগ নেই বলে অধিবেশনে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সবাইকে আইন দেখারও পরামর্শ দেন তিনি। চলতি সংসদের ১৫তম অধিবেশন চলছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় অধিবেশন। পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানান। না হলে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের হুঁশিয়ারি দেন। অন্তত মানবিক কারণে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ২-১ দিনের মধ্যে জামিন দিয়ে বিদেশে পাঠানো হোক, নচেত কিছু একটা হয়ে গেলে এর দায়ভার আজীবন আওয়ামী লীগকে বহন করতে হবে মানুষ স্পিকার। এই কারণে আমাদের দলীয় সিদ্ধান্তে এমন হতে পারে যে ম্যাডামের যদি চরম অবস্থা চলে যায় তাহলে হয়তো এই পার্লামেন্টে আমাদের থাকা সম্ভব না হতে পারে মানুষ স্পিকার। এই বক্তব্যের জবাবে তাৎক্ষণিক ফ্লোর নেন আইনমন্ত্রী। বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক বিবেচনায় খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে, দেশেই তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে আইনে আর কোনো সুযোগ নেই। একজন সাজাপ্রাপ্ত যার সাজা স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছে ৪০১ ধারা, সেই ৪০১ ধারায় কোনো প্রভিশন নাই যে একটা নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। আইনটা দেখলেই হয়,
আইনের মধ্যে এই সুযোগ নাই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। এদিকে গৃহ নির্মাণে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে ঋণ প্রাপ্তিতে সরকারি কর্মকর্তাদের সাথে সাধারণ মানুষের ব্যাপক বৈষম্য করা হচ্ছে বলে আপত্তি জানানো হয়েছে সংসদে। প্রথম গ্রেডভুক্ত কর্মকর্তারা 20 বছর মেয়াদী এই ঋণ নিয়ে বাড়ি নির্মাণ কিংবা ফ্ল্যাট কিনতে পারেন। তো এই সুযোগটা শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের জন্য উন্মুক্ত না রেখে সব মানুষকেই বা অন্য পেশার মানুষদেরকেও এইটার সুযোগ নিয়ে আসা উচিত। বৃহস্পতিবার সংশোধিত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বিল 2021 এবং পর্যটন শিল্প বিকাশে ট্যুর অপারেটর এবং ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিল 2021 সংসদে পাশ হয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 5 জনের মৃত্যু হয়েছে। এই 5 জনই পুরুষ। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,939 জনের। 836টি ল্যাবে 24 ঘন্টায় 19,507 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 244 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.25%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,73,458 জনে। সুস্থ হয়েছেন আরও 294 জন। এ নিয়ে মোট সুস্থ 15,37,518 জন। প্রত্যেকটি হাই স্কুলে গিয়ে স্বাস্থ্যকর্মীরা শিক্ষার্থীদের করোনার টিকা দেবে। শিগগিরই শুরু হবে এই কার্যক্রম। কেন্দ্রীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবায়াল সপ্তাহ উপলক্ষে এক অনুষ্ঠানে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 1 নভেম্বর থেকে 12 থেকে 17 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। এতদিন রাজধানী জুড়ে 8টি স্কুলে 25টি বুথে শুধু ফাইজারের টিকা দেওয়া হচ্ছিল। প্রথম অবস্থায় 47টি জেলায় টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত 22টি জেলার নির্দিষ্ট কিছু স্কুলে টিকা দেওয়া শুরু করা সম্ভব হয়েছে। সব শিক্ষার্থীদের দ্রুত টিকাদান নিশ্চিত করতে প্রত্যেক স্কুলে করোনা প্রতিরোধক টিকা দেওয়া হবে। শিগগিরই শুরু হবে এই কার্যক্রম। এখন পদ্ধতি হলো একটা স্কুলে 5টা স্কুল থেকে ছাত্র আসবে, সেখানে একটু নিবন্ধনের সমস্যা হচ্ছে, আনার সমস্যা হচ্ছে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু কিনা ওনাদের একটু সমস্যা হচ্ছে, আমাদের যে ডিজি হেলথ ওনারাই এখন টিম নিয়ে ওই সমস্ত স্কুলে নিয়ে যাবে এবং টিকা দেবে যাতে সমস্যাটা না হয়। বিশাল এই কর্মযজ্ঞ সামাল দিতে প্রস্তুত হচ্ছে সরকারের স্বাস্থ্য বিভাগ। বাড়ানো হচ্ছে ফাইজার টিকার মজুদ। খুব তাড়াতাড়ি শুরু হবে, সেটা প্ল্যান চলছে। আমরা তো সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি শুরু হবে। এটা আরো তো টিম তৈরি করতে হবে, সেই টিমগুলোকে এখন প্রশিক্ষণ দিচ্ছে, এখন চলে যাবে। ইতোমধ্যে 2 লাখ শিক্ষার্থীকে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান সম্পন্ন হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2 ডিসেম্বর। এই উপলক্ষে 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 14 লাখ পরীক্ষার্থী। করোনার প্রকোপ বাড়ায় গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি, তবে এবার পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। সেই লক্ষ্যে পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসও দেয়া হয়েছে আগেই। পরীক্ষা নেওয়া হবে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের। বাকি বিষয়ের ফল হবে এসএসসি এবং জেএসসির নম্বরের ওপর ভিত্তি করে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সারা দেশে 2,621টি কেন্দ্রে পরীক্ষায় বসবে 13,99,690 জন পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় না করার আহ্বানও জানান তিনি। পরীক্ষার্থীরা ঠিকই স্বাস্থ্যবিধি মেনে দূরে দূরে বসেছে। তারা যখন ঢুকছে বা বেরিয়ে যাচ্ছে তখনও মোটামুটি একটা স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রবণতা আমরা দেখছি, কিন্তু বাইরে অপেক্ষমান অভিভাবকদের মধ্যে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা আছে বলে আসলে আমাদের কাছে মনে হচ্ছে না। প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী 25 নভেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার।
পরীক্ষা নিয়ে কোনো গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। কখনো কখনো কোচিং সেন্টারগুলোকে ভিত্তি করেই কিছুটা এই প্রশ্নপত্র ফাঁস করবার একটা অপচেষ্টা কিংবা গুজব ছড়াবার একটা অপচেষ্টা কখনো কখনো দেখা যায় যে একটা যোগসূত্র থাকে। সেই কারণে আমরা সকল ধরনের কোচিং সেন্টারকেই আমরা এই সময়টায় বন্ধ রাখবার জন্য নির্দেশনা দিয়েছি। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে 2টির এবং এমসিকিউতে 25টির মধ্যে 12টির উত্তর দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শাখায় উত্তর দিতে হবে লিখিত অংশে 11টি প্রশ্নের মধ্যে 3টির এবং এমসিকিউ অংশে 30টির মধ্যে 15টির। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটিং সার্ভিস সহ নানা অজুহাতে এখনও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। বেশ কিছু কোম্পানির বাসে 1.5 থেকে 2 গুণ বাড়তি টাকা আদায় করলেও নেই ভাড়ার তালিকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিআরটিএ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও তেমন সুফল মিলছে না। চিটাগং রোড পাটুরিয়া রুটে চলাচল করে নীলাচল পরিবহন। বিভিন্ন স্থান থেকে ওঠা যাত্রীদের কাছ থেকে 5 থেকে 25 টাকা বাড়তি ভাড়া আদায় করছিল বাসটি। 50 টাকা ছিল, 15 টাকা বেশি নেই, ওনাদেরই কথা। আমরা আরো 3 দিন গেছি। 15 টাকার ভাড়া 20 টাকা নিছে, কেন 20 টাকা নিব? আমি সবকিছু তো সব ঠিক আছে, তো কেন নিল 15 টাকার ভাড়া 20 টাকা? কোম্পানি যে বলবে ভাই, আমি যদি প্রয়োজন বলবে তুমি চাকরিতে চলে যাও, তোমার ডিউটি করার দরকার নাই। বাড়তি ভাড়া আদায় ও বৈধ কাগজপত্র না থাকায় বাসটিকে 5000 টাকা জরিমানা করে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। আমরা তাদেরকেও কিন্তু কঠোরভাবে ধরছি এবং তাদের বিরুদ্ধে আমরা জরিমানা আরোপ এখনো পর্যন্ত করছি। তো আমাদের এই ধারা যেহেতু অব্যাহত থাকবে, আমি মনে করি অচিরে আমরা একটা এই ভাড়ার নৈরাজ্য বলেন কিংবা বিশৃঙ্খলা বলেন, এটা আমরা রোধ করতে পারবো। রাজধানীতে চলাচল করা ট্রাস্ট, বসুমতী, বিহঙ্গ সহ বেশ কিছু পরিবহনে বিআরটিএ নির্ধারিত তালিকা টাঙানো হয়নি। ভাড়াও আদায় করা হচ্ছে ইচ্ছে মতো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভাড়া বৃদ্ধির এটা অ্যামাউন্টটা আনুপাতিক হারে এই আমাদের পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে বসে এটা তারা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে। এর চেয়ে বেশি ভাড়া নেয় অবশ্যই আমরা তারা আইনের আওতায় নিয়ে আসবো। গণপরিবহনে ভাড়া ডাকাতি ও সিটিং সার্ভিসের নৈরাজ্য বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 18টা কোম্পানিকে বলা হবে যা সরকার নির্ধারিত এই তালিকা অনুযায়ী ভাড়া নিতে হবে, তার তোমাদের ওয়েবিল অনুযায়ী কোনো ভাড়া নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়া নিতে দেখা যায় তাহলে ওই বাসের চালক হেল্পারকে জরিমানা করার সাথে সাথে ওই কোম্পানির এমডি এবং চেয়ারম্যানকেও জরিমানা করতে হবে। তাহলে আমি মনে করি ঢাকা শহরে কালকেই ভাড়া নৈরাজ্য বন্ধ করা সম্ভব। এদিকে অর্ধেক ভাড়া নেয়ার দাবিতে রাজধানীর নিউ মার্কেটে বিক্ষোভ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যান চলাচল। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানির দাম বৃদ্ধির কারণে গত অর্থ বছর থেকেও অতিরিক্ত প্রায় 6,500 কোটি টাকা বেশি ভর্তুকির প্রয়োজন হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির। এ অবস্থায় সরকার সম্পূর্ণ ভর্তুকি না দিলে আগামী বছর বিদ্যুতের দাম বাড়তে পারে, এমন ইঙ্গিত পিডিবি চেয়ারম্যানের। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে আর্থিক বিপর্যয় নেমে আসবে জনজীবনে। 2020-21 অর্থ বছরে বিদ্যুৎ খাতে সরকার ভর্তুকি দিয়েছে 11,700 কোটি টাকা। বিশ্ববাজারে জ্বালানির দামে ঊর্ধ্বমুখী অবস্থায় চলতি অর্থ বছরে বিদ্যুৎ বিভাগের ভর্তুকির প্রয়োজন হবে প্রায় 18,000 কোটি টাকা। কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয়, করোনার টিকা প্রদানে অর্থ খরচ সহ নানা কারণে সরকারের ব্যয় হয়েছে লক্ষ কোটি টাকা। এ অবস্থায় সরকার বিদ্যুৎ খাতে কি পরিমাণ অর্থ ভর্তুকি দিবে এবং কতটুকু দাম সমন্বয় করবে, এই নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানালেন, দাম বৃদ্ধির বিষয়ে সরকার থেকে এখন পর্যন্ত লিখিতভাবে নির্দেশনা দেয়া হয়নি। অর্থাৎ এবছরই দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। তবে বিশ্ববাজারে জ্বালানির দাম কমে না এলে নতুন বছরের মার্চে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান অনেক বেড়ে যাবে। তখন বাড়াতে হতে পারে বিদ্যুতের দাম। অবশ্যই এর একটা ইম্প্যাক্ট বিদ্যুতের দামের উপরে আসবে এবং সেক্ষেত্রে যদি বিদ্যুতের ট্যারিফ বাড়ানো না হয় তাহলে সরকারের ভর্তুকি বাড়বে। যে জ্বালানিটা এখন আমদানি করব আমরা, সেটা মূলত ব্যবহার হবে আগামী মার্চ থেকে আগামী সামারে, এবং তখন কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয়
যে সরকারের ভর্তুকি অনেকাংশে বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন দেশে জ্বালানি তেলের দর বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। এখন বিদ্যুতের দাম বাড়ানো হলে তা হবে মরার উপর খাড়ার ঘা। এখন পিডিবি ক্রস ফায়ারে আছে আর কি। বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এরকম ভাবেই না, এর থেকেও খারাপ ভাবে তৈরি তো হবেই, এবং এই তৈরি হয়ে গেছে তা না, এটা প্রক্রিয়া চলছে। তার উপরে আরো বেশি সেটা ভয়ঙ্কর রকমের উস্কানি পাবে, বলতে পারেন যে আগুনে ঢিল ঢালার মতো অবস্থা তৈরি হবে। এ অবস্থায় সামগ্রিক অর্থনীতির কথা বিবেচনায় নিয়ে প্রণোদনা হিসেবে সরকারকে ভর্তুকি প্রদানের মাধ্যমে জনজীবনে স্বস্তি দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে প্রায় ৮০,০০০ মানুষের জন্য পাবলিক টয়লেট মাত্র একটি, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও জায়গা সংকটে পাবলিক টয়লেট নির্মাণ করা যাচ্ছে না, ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের, বিশেষ করে নারীদের। এমন অবস্থা থেকে উত্তরণের জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন সংস্থার কাছে জায়গা চেয়েছে। শাহজালাল বিমানবন্দরের ঠিক উল্টো পাশে এই পাবলিক টয়লেটটির সংস্কার কাজ হয়নি বেশ কয়েক বছর, তাই অনেকটাই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রাজধানীতে প্রায় 2 কোটি মানুষের বসবাস। 2 সিটি কর্পোরেশন ও বিভিন্ন এনজিওর পাবলিক টয়লেটের সংখ্যা 250-র মতো, অর্থাৎ প্রায় ৮০,০০০ মানুষের জন্য পাবলিক টয়লেট মাত্র একটি। সেগুলোর সবই আবার ব্যবহার উপযোগী নয়। বিপদে পড়লে যে আপনি কোথাও যাবেন সে ব্যবস্থা আমাদের দেশে নাই, কিন্তু আশা করি যে ভালো ব্যবস্থা হোক, সবার জন্য, পরিবেশের জন্য হোক, সুন্দর হোক। এমন তো নাই কে, এই দুইটা মানে কষ্ট হয়ে যাওয়া হয়। সব জায়গা তো পাই না, কিছু কিছু স্টপেজ আছে সেখানে আমরা পাই, সেখানে টয়লেটে গেলে দেখা যায় নোংরা অবস্থা, 5 টাকা 10 টাকা নেয় এইভাবেই। ব্রিটিশ টয়লেট অ্যাসোসিয়েশনের সুপারিশ অনুযায়ী 5 মিনিটের হাঁটা রাস্তার দূরত্বে থাকা উচিত একটি পাবলিক টয়লেট। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এই সেমিনার। আলোচনায় উঠে আসে পাবলিক টয়লেটের সেবার মান বৃদ্ধি ও সংখ্যা বাড়ানোর বিষয়টি। পরে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম জানান, জায়গা সংকটের কারণে তৈরি হচ্ছে না পাবলিক টয়লেট। সিটি কর্পোরেশন থেকে 63টি টয়লেট আমরা করেছি, এবং যদি জমি পাই আমাদের হাতে আর 35টি টয়লেট করার জন্য সে ফান্ড কিন্তু আছে। আমি অনুরোধ করব বিভিন্ন ল্যান্ড ডেভেলপার যারা আছেন, বিভিন্ন দোকান মালিক যারা আছেন, তারাও যদি আমাদেরকে আপনাদের জায়গার মধ্যে কোনো জায়গা দেন, আমরা আমাদের নিজস্ব ফান্ড দিয়ে কিন্তু টয়লেটটা করে দিতে পারি। রাজধানীতে পাবলিক টয়লেট ও বর্জ্য স্থানান্তর কেন্দ্র বানানোর জন্য বিভিন্ন সরকারি সংস্থাকে জায়গা দেওয়ার আহ্বান জানান ডিএনসিসি মেয়র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বামীর সংসার ভেঙে প্রতারক প্রেমিক আমিনুলের হাতে পরিকল্পিত হত্যার শিকার নরসিংদীর তরুণী নিপা, এমন তথ্য মিলেছে পিবিআই তদন্তে। ঢাকায় সংস্থার প্রধান কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আরও জানান, নিপাকে বিয়ের কথা বলে মেঘনা নদীতে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়। গলায় গামছা লাগিয়ে 2 পাশ থেকে টান দিয়েছে ভয়ঙ্করভাবে, এবং কয়েকজন ধরছে, আর একজন আর কি কাঠের বাটাম আছে, নৌকার কাঠন বাটা দিয়ে বেপরোয়াভাবে মারপিট করেছে। বিয়ে করার কথা বলে নরসিংদীর মেঘনা নদীতে নিয়ে 2020 সালে প্রেমিকা নিপাকে এভাবেই নৃশংসভাবে হত্যা করে আমিনুল নামে এক যুবক। হত্যার পর তাকে ভাসিয়ে দেওয়া হয় মেঘনা নদীতে, এমন তথ্যই উঠে এসেছে পিবিআই তদন্তে। হত্যার 2 দিন পর অজ্ঞাত হিসাবে মরদেহ উদ্ধার হয় নিপার। তাকে দাফনও করা হয় বেওয়ারিশ হিসাবে। তবে ফেসবুকে ছবি দেখে মরদেহ শনাক্ত করে নিপার পরিবার। সে বিবাহিত হলেও সন্দেহের তীর ছিল প্রেমিক আমিনুলের দিকেই। হত্যাকাণ্ডের 4 মাস পর মামলা করে পরিবার। তুই ওরার নাম মুক্তা বাসত করস, তাহলে তো তোরে বাইর জায়গা দিত না, তোরা বাইর এ দেশ ছাড়া করে দিত। পরে আমি আমার মাইয়া জন মেরা লাইছে মুত একবারই, আমি আমার মাইয়ার বিস্তার আমি খুব সামই। নিপার পরিবারের আবেদনে মামলার তদন্ত শুরু করে পিবিআই। দীর্ঘ 1 মাসের তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। রমজান মাসের প্রথম তারাবির দিন সবাই তারাবি পড়তে চলে গেছে, ব্যস্ত, লোকজন কম রাস্তাঘাটে। এই সময়টা তার সাঙ্গপাঙ্গ নিয়ে সে নদীতে নৌকায় চলে যায় মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে বলে যে আমরা বিয়ে করতে চাচ্ছি, এরকম একটা কথা বলে, বিয়ের কথা বলে তাকে হত্যা করে লাশটাকে মেঘনায় ভাসিয়ে দেয় তারা। এখন মৃত্যুবরণ করেছে মেয়েটা। তখন তাদের প্ল্যান যে বালুচরে নিয়ে বালুর ভিতরে লাশ লুকায় রাখবে, কিন্তু যেদিকে যায় সেদিকে জেলেরা ভয়ে তারা লাশটাকে নদীতে ফেলে দেয়। নিপাকে হত্যাকাণ্ডে অংশ নেওয়া 7 জনের 2 জন গ্রেপ্তার হলেও বাকিরা রয়েছেন জামিনে। আর মূল আসামি আমিনুল দেশ ছেড়েছেন বলে সন্দেহ পিবিআইয়ের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। গাজীপুরের ভাওয়ালে কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সহপাঠীরা। বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সহপাঠী ও স্থানীয়রা। ঘণ্টাব্যাপী আন্দোলনের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। গত 12 নভেম্বর রাতে মেহেদীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ব্যবস্থাপনা বিভাগের অনার্স 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। লালমনিরহাট জেলা কারাগারের পাশে ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় 66 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 10টার দিকে এসব টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেঁড়া টাকা দেখতে পান। জানাজানি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে। ব্রিজের নিচ থেকে একে একে উদ্ধার করা হয় 1000 টাকা নোটে 66টি বান্ডেল। প্রত্যেক বান্ডেলে 100টি করে নোট ছিল। উদ্ধার হওয়া টাকাগুলোর উপরে লেখা ছিল সাথী সংঘ, লাকি কুপন, ভাগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল। তবে এ টাকার উৎস কি তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দাবি দাওয়া পেশ করার সাথে সাথেই শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ চাইছেন ভোটাররা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে কমিশন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার দ্বীপ ইউনিয়ন ছাতিরচর ঘোড়াউত্রা নদীর ভাঙন এখানকার প্রধান সমস্যা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের কাছে ভাঙন রোধের দাবি এলাকাবাসীর। হাজার হাজার মানুষ ডাহা সিডাং ফেরালেছে বাড়ির অভাবে, আয়া বাড়ি বানতারে না, নদী ভাঙে নিয়ে গেছে। তৃতীয় ধাপে কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচরের 24টি ইউনিয়নে ভোট হবে। এসব এলাকায় প্রচারে গিয়ে উন্নয়নে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নদী ভাঙন আমি প্রথমে আল্লাহর রহমতে বলতেছি প্রতিরোধ করবই। এই 5 বছরে আমি আমার নিকলী সদর ইউনিয়নকে ঢেলে সাজাতে চাই। তৃতীয় ধাপে সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জে 17টি ইউনিয়নে হবে নির্বাচন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পাশাপাশি সরব স্বতন্ত্র প্রার্থীরাও। ক্ষমতা দেখিয়ে এখানে আসতে চাই না, জনগণ যদি আমাকে চায় আমি এখানে আসব। ইউনিয়নে উন্নয়ন করার লাগি আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। পুলিশ, র্যাব, বিজিপি এবং তাৎক্ষণিক নির্বাচন অপরাধ বিচার করার জন্য জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন। নড়াইলের কালিয়া উপজেলার 12টি ইউনিয়নেও চলছে জমজমাট প্রচারণা। প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত ইউনিয়ন গঠনের। আমি নৌকাকে জয় করতে পারি, এলাকাবাসী আমাকে সেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে দোয়া এবং আশীর্বাদ করছে। তৃতীয় ধাপে আগামী 28 নভেম্বর 1003টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রোহিঙ্গা ইস্যুতে প্রথমবার জাতিসংঘে সর্বসম্মতক্রমে পাশ হওয়া প্রস্তাব মিয়ানমারকে রাজনৈতিক চাপে ফেলবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, যা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। রাজধানীর 20 মিলনায়তনে বৃহস্পতিবার এক আলোচনা সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন, রাশিয়া সহ জাতিসংঘের সব সদস্য দেশই এখন রোহিঙ্গা প্রত্যাবাসন চায়। রোহিঙ্গা সংকট শুরুর 4 বছর পর এবারই প্রথম জাতিসংঘে সর্বসম্মতিক্রমে এ বিষয়ে প্রস্তাব পাশ হয়েছে। কারণ 2017 সাল থেকে প্রতি বছর জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয় ভোটের মাধ্যমে। স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে যৌথভাবে প্রস্তাবটি উপস্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গা সমস্যা নিয়ে গত জুলাইতে জেনেভায় সর্বসম্মতিক্রমে রেজুলেশন পাশ হলেও তা নিয়ে হতাশা ছিল বাংলাদেশের। কারণ ওই প্রস্তাবে উচ্চ থাকে প্রত্যাবাসন ইস্যুটি। কিন্তু এবারের রেজুলেশনে বাংলাদেশের সাথে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়। জেনারেল অ্যাসেম্বলি রেজলিউশনগুলো ম্যান্ডেটরি, বাট ইট ইজ এ পলিটিক্যাল ভ্যালু।
it has a pressure on that particular country. Security Council resolution is mandatory. Security Council আমরা এখনো রেজলিউশন পাস করতে পারিনি। আমরা আশাবাদী আগামীতে আমরা সেইখানে কিছুটা অগ্রসর হতে পারব। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক এই রেজুলেশন জরুরি অবস্থার অবসান ঘটিয়ে মিয়ানমারে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। চলমান বিচার ও দায়বদ্ধতা নিরূপণ প্রক্রিয়ার উপর রেজুলেশনটিতে সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়েছে। এটা গুড নিউজ আমাদের জন্য যে যারা আগে বাধা দিত যেমন চায়না কিংবা রাশিয়া তারা কিন্তু চুপ করে আছে এবং দ্যাট মিনস দ্যার ইজ দে অলসো ওয়ান রাশিয়া চায়না সবাই চায় এই রোহিঙ্গাদের আপনার সমস্যা দূর হোক। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় সহায়তা ও করোনার টিকার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ যে উদারতা ও মানবিকতা দেখিয়েছে প্রস্তাবে তার ভূয়সী প্রশংসা করা হয়। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তর সহ অন্যান্য সুযোগ সুবিধা তৈরির ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টা ও বিনিয়োগেরও স্বীকৃতি দেওয়া হয় পাশ হওয়া এই প্রস্তাবে। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত ৯টায় বাংলাদেশের পর্যায়ে খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। কাল বাংলাদেশ পাকিস্তান প্রথম টি-20 তরুণদের নিয়ে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহ। বাংলাদেশ পাকিস্তান সিরিজের পর্যাপ্ত টিকিট না পাওয়ায় সমর্থকদের আক্ষেপ, অনলাইনে টিকিট বিক্রির দাবি অনেকে। তিন ম্যাচ টি-20 সিরিজের প্রথম টিতে কাল বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। সাকিব, মুশফিক, সাইফুদ্দিনের শূন্যতায় তরুণদের জ্বলে ওঠার সুযোগ। এদিকে বিশ্বকাপে ধারাবাহিকতা ধরে রাখতে চায় পাকিস্তান। ম্যাচের আগের দিন দল ঘোষণা করে নির্ভার সফরকারীরা। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। বিশ্বকাপে ভরাডুবিতে দলে বড়সড় রদবদল। মুশফিককে ছেটে ফেলে ভিন্ন বার্তা দিয়েছে ম্যানেজমেন্ট। এ নিয়ে দলের মধ্যে চাপা অসন্তোষ, কিন্তু প্রকাশ্যে আসেননি কেউই। মাহমুদুল্লাহ মুখ খুললেন না। অধিনায়কের পরিকল্পনা ম্যাচকে ঘিরে। আমার অবস্থান সম্পর্কে যদি এখন আমি কথা বলতে যাই তাহলে এখন অনেক কিছুই বলা হবে এবং এটা অনেক ভেতরের কথা। আই হোপ এই জিনিসটা আমার কাছে মনে হয় না এখন বলা উচিত বা অ্যাপ্লিকেবল না এই মুহূর্তে। সিনিয়রদের শূন্যতায় পাকিস্তান সিরিজ তরুণদের জন্য প্রমাণের মঞ্চ। 16 জনের দলে 6 নতুনের 4 জনেরই নেই টি-20 অভিজ্ঞতা। তারপরও ওদের উপর রয়েছে মাহমুদুল্লাহর অগাধ বিশ্বাস। আর যদি আপনি সক্ষমতার কথা বলেন সেদিক থেকে আমার পুরোপুরি ভরসা আছে আমার টিমের উপর। they all are capable. we have to be like very aware about everything এবং সবকিছুই স্কিল লেভেলও আমাদের খুব ভালোভাবে এক্সিকিউট করতে হবে because they have some brilliant batsmen, brilliant bowlers. ইনফর্ম পাকিস্তান বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না। পুরো শক্তির দল নিয়ে শতভাগ জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া বাবরের দল। উঠতে থাকা দলটা ম্যাচের আগের দিন 12 জনের দল ঘোষণা করে চাপহীন থেকেছে। মিরপুরের উইকেটে প্রমাণের সুযোগ করে দিচ্ছে তরুণদের। বিশ্বকাপের মোমেন্টাম ধরে রেখে খেলতে চাই, পাশাপাশি আমরা আমাদের বেঞ্চের খেলোয়াড়দেরও সুযোগ দিতে চাই। তাই ম্যাচে আমরা 4টা পরিবর্তন এনেছি। বাংলাদেশ ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ, তাদেরকে সহজভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ পাকিস্তান সিরিজে তৃতীয় প্রতিপক্ষ উইকেট। আগের 2 সিরিজের মতো উইকেট হচ্ছে না এটা নিশ্চিত। তারপরও খুঁটিয়ে খুঁটিয়ে উইকেট দেখে স্বস্তি খুঁজে নিচ্ছেন মাহমুদুল্লাহ সুজন। ঘরের মাঠে টানা 2 সিরিজ জিতে প্রত্যাশা বাড়িয়েছিল বাংলাদেশ, কিন্তু বিশ্বকাপে গিয়ে প্রত্যাশার সাথে পারফরমেন্সের সমন্বয় করা যায়নি। দীর্ঘ বিরতি শেষে মাঠে ফিরছে দর্শক। বাংলাদেশ কি পারবে টি-20 মিশনে ঘুরে দাঁড়াতে? সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20তে অভিষেকের অপেক্ষায় সাইফ হাসান ও ইয়াসির রাব্বি। গুরুত্বপূর্ণ পজিশনে সাদা বলের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন নাজমুল শান্ত। স্পোর্টিং উইকেটে 3 পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে রান কম হলেও এবার 160 থেকে 170 রানের উইকেটে হবে খেলা। শুধু একটা সিরিজ নয়, বাংলাদেশ ক্রিকেট যেন প্রবেশ করতে যাচ্ছে নতুন একটা অধ্যায়ে। সেই শুরুটা হচ্ছে না খুব একটা গোছালো পরিকল্পিত।
পরীক্ষিত অভিজ্ঞ ক্রিকেটাররা দলে নেই, নতুনরাও খুব একটা প্রস্তুতি নিয়ে আসতে পারেননি। মুশফিক, সাইফুদ্দিন, লিটন, সৌম্য না থাকায় একাদশে বেশ কয়েকটা পরিবর্তন নিশ্চিত। ওপেনিংয়ে নাইমের সাথে শুরু করবেন অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান। শুরুতে টেস্ট স্পেশালিস্ট বলা হলেও এখন বিপরীত স্রোতে মিশতে হচ্ছে সাইফকে। টাইগার জার্সিতে 5 টেস্টে বলার মতো পারফরমেন্স নেই এই ওপেনারের। ওয়ান ডাউনে সাকিব নেই, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে শান্তকে। এর আগেও এই পজিশনে তার উপর ভরসা রাখা হয়েছিল। দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে পারবেন তো? আরও একজনের অভিষেক অনেকটা নিশ্চিত। দীর্ঘদিন দলের সাথে থেকে ম্যাচ না পাওয়ার আক্ষেপ ঘুচতে যাচ্ছে ইয়াসির রাব্বির। মিডল অর্ডারে থাকবেন এই ব্যাটসম্যান। বিশ্বকাপ দলের মাহমুদুল্লাহ, আফিফ, সোহান, মাহিদি ও শামীম নিশ্চিত। বোলিংয়ে পরিবর্তন নেই তেমনটা। মুস্তাফিজ, তাসকিন, নাসুম নিশ্চিত। উইকেট দেখে ঠিক করা হবে একজন ব্যাটসম্যান কমিয়ে স্পেশালিস্ট বোলার রাখা না রাখার বিষয়টি। সবশেষ 10 ম্যাচে মিরপুরের উইকেটে শুধু রান খরা আর বোলারদের দাপট। স্পিনিং উইকেটে খেলার ক্ষতিকর দিক বুঝতে পেরেছে ম্যানেজমেন্ট। তাই তো এবার স্পোর্টিং উইকেটে ভরসা বিসিবির। সূর্যের আলোয় ম্যাচ, এজন্য দুই অধিনায়ককে ভাবতে হচ্ছে না ডিউ ফ্যাক্টর নিয়ে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাকালে বাংলাদেশ একাধিক ক্রিকেট সিরিজ খেলেছে শূন্য গ্যালারিতে। করোনা নিয়ন্ত্রণে থাকায় পাকিস্তান সিরিজে ধারণ ক্ষমতার অর্ধেক টিকিট ছেড়েছে বিসিবি। হতাশা ব্যর্থতার গল্প ভুলে টাইগারদের খেলা মাঠে বসে দেখার সুযোগ। দীর্ঘ 21 মাস পর দর্শকদের জন্য উন্মুক্ত হবে মিরপুরের গ্যালারি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20কে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই টাইগার ভক্তদের। মিরপুর ইনডোর স্টেডিয়ামের সামনে সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণের হার কমায় ধারণ ক্ষমতার 50% টিকিট বিক্রির উদ্যোগ বিসিবির। সন্ধ্যা 6টা পর্যন্ত টিকিট বিক্রির কথা থাকলেও দুপুরের মধ্যেই শেষ সব টিকিট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ অনেকেই। বাংলাদেশের দুঃসময় যদি আমরা পাশে না থাকি তাহলে তো রিয়েল সাপোর্টার না। যারা ট্রল করে বিভিন্ন গ্রুপে টুপে ওগুলো করতেই পারে, ওরা সিজনাল ফ্যান। 9টা-10টা থেকে আসে, এখানে দাঁড়ায় আছে, কোনো টিকিট পাচ্ছে না। টিকিট অনেক ব্ল্যাকে বিক্রি হচ্ছে, মহিলাদের দিয়ে হায়ার করে টিকিট নিচ্ছে, এটা একটা সমস্যা। যদি এই সমস্যাটা দূর হইতে হয়তো অনেকে অনেক তাড়াতাড়ি টিকিট পাইতো। আমরা 5 ঘন্টা দাঁড়ায় আছি, এক জায়গায় দাঁড়াচ্ছি, লাইন লড়ে না। কারণ ভেতর থেকে টিকিট দিচ্ছে না কিভাবে চলে যাইতেছে এটা আমরা আসলে জনগণ বুঝতে পারতেছি না। এই যে একটা বিষয়, এই বিষয়টা আসলে কেমনে যে দেখবো, মানে সব জায়গায় দুর্নীতি। উইকেট নিয়ে সমালোচনা কম হয়নি, তাই তো পাকিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেট চান ক্রিকেট মদিরা। সাথে সিনিয়রদের না থাকায় জুনিয়রদের দায়িত্ব নেওয়ার তাগিদও তাদের কণ্ঠে। তরুণরা এগিয়ে আসছে, যেমন আন্ডার-19 আমরা দেখলাম আকবর আলী ক্যাপ্টেন, তাকেও নেওয়া হয়েছে। আশা অনেক বড়, পাকিস্তানের মতো বড় টিমের সাথে খেলবে, অবশ্যই পজিটিভ থিঙ্কিং করছে। যারা সিনিয়র ক্রিকেট খেলছে তারা দীর্ঘদিন ধরে খেলছে, যদিও ইনজুরির কারণে অনেকে হয়তো বা দল থেকে বাদ পড়ছে। তো আমাদের নতুনদের উপর ভরসা রাখতে হবে। আমরা হাই স্কোরিং ম্যাচ চাচ্ছি। হাই স্কোরিং ম্যাচ যদি না হয় আমাদের দেশের প্লেয়ার কখনো উন্নতি করতে পারবে না, ডোমেস্টিক লিগে এই পর্যন্তই খেলতে পারবে। করোনা সংক্রমণের মধ্যে এভাবে টিকিট বিক্রি কার্যক্রমেও হতাশ অনেকে। পরবর্তী ম্যাচগুলোতে অনলাইনে টিকিট বিক্রির অনুরোধ সমর্থকদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরব আমিরাতের আবুধাবিতে কাল থেকে শুরু হচ্ছে টি10 লিগ। উদ্বোধনী ম্যাচে রাতে 9:30টায় নর্দার্ন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে দিল্লি বুলস, আর রাত 11:30টায় টিম আবুধাবির বিপক্ষে লড়বে বাংলা টাইগার্স। কোনো বাংলাদেশি খেলোয়াড় ছাড়াই খেলবে বাংলা টাইগার্স। ক্রিকেটারদের ব্যস্ততায় এবার সম্ভব না হলেও ভবিষ্যতে একাধিক বাংলাদেশি ক্রিকেটারের সম্ভাবনার কথা জানিয়েছেন দলটির স্বত্বাধিকারী ইয়াসিন চৌধুরী। এই আসরে খেলবেন ক্রিস গেইল, মঈন আলী, উপুল থারাঙ্গার মতো তারকা ক্রিকেটাররা। বাংলা টাইগার্সের আইকন প্রোটিয়া তারকা ডুপ্লেসি। দলটিতে রয়েছে আন্দ্রে ফ্লেচার, জেমস ফকনারের মতো ক্রিকেটাররাও। তবে করোনা আক্রান্ত হয়ে বাংলা টাইগার্সের স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ আমির। গেল 4 আসরে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও এবার শিরোপা জয়ে প্রত্যয়ী বাংলা টাইগার্স। আইসিসি স্বীকৃত একমাত্র 10 ওভার ফরম্যাটের পঞ্চম আসরে অংশ নিচ্ছে 6 দল। 4 ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আবুধাবি টি10-এর। লাস্ট সিজনে যখন আমরা ড্রাফটে বসি তখন আমরা দেখি যে বাংলাদেশি প্লেয়াররা তত বেশি অ্যাভেলেবল ছিল না। নেক্সট ইয়ার থেকে আমরা যেটা প্ল্যান করছি সেটা হলো এখানে ইমার্জিং ক্যাটাগরি আছে। ইমার্জিং ক্যাটাগরি থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমে ঢুকবে না এই অবস্থায় যারা আছে 50-50 চান্সে এই ধরনের প্লেয়ারগুলোকে আমরা অবশ্যই সুযোগ দিব। অবশ্যই সাকিব, মুশফিক, তামিম
মাহমুদুল এরা তো আমাদের নজরে আছেই। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব পুরো দলকে এক সুতোয় গাঁথা, এমন একটা পরিবেশ নিশ্চিত করা যেখানে সবাই সেরাটা উজাড় করে দেবে। কার্যকরী সব খেলোয়াড় রয়েছে আমাদের। আমার বিশ্বাস বাংলা টাইগার্স এই আসরে ভালো করবে। এশিয়ান আর্চারির মিশ্র দলগত ইভেন্টে কাল কোরিয়ার বিপক্ষে স্বর্ণপদকের লড়াই বাংলাদেশের। চতুর্থ দিন পর্যন্ত পদকশূন্য বাংলাদেশ পঞ্চম দিনে অর্জন করে দুটি ব্রোঞ্জ পদক। তবে সব আশা এখন মিশ্র দলগত ইভেন্টে। মঙ্গলবারের সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট পায় দিয়া রুবেল জুটি। দলগত ইভেন্টের হাত ধরেই প্রথমবারের মতো স্বর্ণপদক ঘরে তোলার আশা লাল সবুজের। আর্মি স্টেডিয়ামে কাল সকাল 10টায় শুরু হবে স্বর্ণপদকের লড়াই। রাত 9টায় বাংলাদেশে এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। জাপানে শুরু হলেও চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা। ট্রেনটি চালকের আসনে একজন বসে থাকলেও নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো কিছুতেই হাত দেননি তিনি। জাপানে জন্মহারের নিম্নগতি আর বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় ভবিষ্যতে চালকের ঘাটতি দেখা দিতে পারে। সেই উদ্বেগ থেকেই চালকবিহীন বুলেট ট্রেন প্রযুক্তি উদ্ভাবন। আর এ নিয়ে প্রতিবেদন থাকবে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে দেশের চাহিদা ও চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে চিহ্নিত করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন এ লক্ষ্যে এলডিসি গ্র্যাজুয়েশন সংক্রান্ত গঠিত সরকারের কমিটিগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে সামনের WTO সম্মেলনে এলডিসি পরবর্তী 9 বছর বাড়তি সুবিধার দাবি জানাবে বাংলাদেশ। সম্মেলন নিয়ে সিপিডির এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। স্বল্পোন্নত থেকে 2026 সালে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। অর্থনৈতিক সক্ষমতায় জাতি হিসেবে মর্যাদা বাড়লেও রপ্তানিতে গত কয়েক দশক ধরে পাওয়া শুল্কমুক্ত বাজার সুবিধা, কম সুদে ঋণ সহ নানা সুবিধা হারাতে হবে। এমন বাস্তবতা সামনে রেখে বাংলাদেশের গ্র্যাজুয়েশনকে টেকসই করতে এলডিসি পরবর্তী সময়েও বিশেষ সুবিধার প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমরা এখন 2026 পর্যন্ত তো এইসব সুবিধাগুলো পাবো, তো সেইটাকে কিভাবে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, গ্রাজুয়েটিং এলডিসির জন্য কি ধরনের নতুন সহায়তা আমরা আদায় করতে পারি। আসল যেটা সেটা হলো যে আমরা যখন এখান থেকে বের হয়ে যাব ওটাকে সাস্টেনেবল কিভাবে করা। অ্যানুয়াল যে রিপোর্ট যাবে টু ইউএন, সেখানে কিন্তু এই আমাদের স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজির কতটা অগ্রগতি, সেখানে আমার কি সমস্যা আছে সেটা হাইলাইট করতে হবে। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্য ফাইন্ডিংস অফ আদার সাব কমিটিজ আর রিফ্লেক্টেড ওয়েল ইন দ্য স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি। 30 নভেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া মন্ত্রী পর্যায়ের WTO সম্মেলনে গ্র্যাজুয়েটিং এলডিসির জন্য জ্বালানি, মৎস্য খাতে ভর্তুকি চালু রাখা সহ বেশ কিছু দাবি তুলে ধরবে বাংলাদেশ। শুধু প্রিফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে 6 থেকে 9 বছরের 6 বছর ট্রানজিশন প্লাস 3 ইয়ার্স গ্র্যাজুয়াল ফেজ আউট, এবং বাকি যে স্পেশাল এন্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট আছে ইনক্লুডিং ট্রিপস ওয়েভার এবং অন্যান্য যে সমস্ত 28টা এসএনডিটি আছে সেগুলি ব্যাপারে সাজেশনের জন্য এলডিসি সাব কমিটিতে রেফার করা এবং সাব কমিটির পরামর্শ অনুযায়ী 13 মিনিস্ট্রিয়াল কনফারেন্সে সিদ্ধান্ত গ্রহণ করা। এই প্রক্রিয়ায় আমরা অগ্রসর হচ্ছি। এলডিসি পরবর্তী সময়ে রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের মতো চায়না, কানাডা, জাপান, ভারতের মতো বাজারে শুল্ক সুবিধা অব্যাহত রাখতে দ্বিপাক্ষিক চুক্তি করা সহ প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে শিল্পের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর তাগিদ দেন আলোচকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হঠাৎ করেই দেশের ব্যাংকগুলোতে নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। তারল্য সংকটের কারণে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে স্বল্পমেয়াদী ঋণের সুদের হার বা কলমানি রেটও বেড়ে গেছে। বুধবার বেশিরভাগ ব্যাংকেই কলমানি রেট ছিল 4.5%। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেয়া সবশেষ তথ্য অনুযায়ী আন্তঃব্যাংক লেনদেনে মঙ্গলবার কলমানিতে গড়ে 4.25% সুদে মোট 6,850 কোটি টাকা লেনদেন হয়েছিল। এর আগের সোমবার কলমানি রেট ছিল 3.14%। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন
বেসরকারি ব্যাংকগুলো আমানতের সুদের হার কমিয়ে ঋণের সুদের হার 9% চালু করেছে। তাই অনেক আমানতকারী কম সুদ হারে নিরুৎসাহিত হয়ে টাকা তুলে নেয়। এর প্রভাব পড়েছে বেসরকারি ব্যাংকেও। তাই তারা এখন কল মানির মাধ্যমে সরকারি ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছেন। তালগাছ নয়, বজ্রপাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে সরকার। 40 মিনিট আগে 10 মাইল পর্যন্ত পূর্বাভাস দিতে সক্ষম ডিভাইস আনা হচ্ছে স্পেন থেকে। হট জোনে 723টি আশ্রয় কেন্দ্র নির্মাণ ও মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্ক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। বৈশ্বিক তাপমাত্রা 1 ডিগ্রি বেড়ে গেলে বজ্রপাত বৃদ্ধি পায় 12 ভাগ। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব এখন সরাসরি পড়ছে বাংলাদেশে। সরকারি হিসেবে প্রতি বছর দেশে বজ্রপাতে 150 মানুষ মারা যাচ্ছে, তাই একে জাতীয় দুর্যোগ বলছে সরকার। বজ্রপাতে মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার 10 লাখ তালগাছ রোপণের সিদ্ধান্ত নেয় 3 বছর আগে, কিন্তু এতে সুবিধা পেতে সময় লাগবে বেশি। তাই হাতে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, প্রাণহানি কমাতে ব্যবহার করা হবে আধুনিক প্রযুক্তি। মেঘের যে গুরু গুরু ডাক, সেই ডাক থেকে বজ্রপাত হতে সময় লাগে 40 মিনিট, এবং এই 40 মিনিটের আগে আমরা সিগন্যালটা দেওয়ার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, এবং এই 40 মিনিটের মধ্যে যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে সেজন্য আমরা আশ্রয় কেন্দ্র উইথ লাইটনিং শেল্টার এটা করার পরিকল্পনা গ্রহণ করেছি। সভায় প্রতিমন্ত্রী আরও জানান, বজ্রপাতের পূর্বাভাস পেতে আধুনিক প্রযুক্তি আনা হচ্ছে স্পেন থেকে। সেই সঙ্গে 30,000 টাকায় দেশেই তৈরি করা হবে বিশেষ ডিভাইস। বাইরের একটা লাইটনিং অ্যারেস্টার মাত্র 90 স্কোয়ার মিটারের মূল্য পড়ে 7.5 থেকে 8.5 লক্ষ টাকা। সেখানে আমরা যদি লোকাল প্রযুক্তি তৈরি করতে পারি, আমরা আরও কয়েকটি সেমিনার আমাদেরকে অনেকেই তৈরি করে দেখেছেন, 20 থেকে 30,000 টাকা খরচ হয়। তা আমরা দেশীয় কারিগরি, দেশীয় টেকনোলজিকে আমরা ইনভাইট করব। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আগামী মাসে এই প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপানে প্রথম চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে। বুধবার এই পরীক্ষার সময় ট্রেনটির গতি ঘন্টায় 110 কিলোমিটার থাকলেও ভবিষ্যতে 200 কিলোমিটার পর্যন্ত ওঠানোর আশা পূর্ব জাপান রেলওয়ে কর্তৃপক্ষের। জাপানের নিগাতা শহরের স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে প্রথম চালকবিহীন বুলেট ট্রেন। বুধবার রাতে এই পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় শিনকানসেন নামের ট্রেনটির চালকের আসনে একজন বসে থাকলেও নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো কিছুতেই হাত দেননি তিনি। 5 কিলোমিটার একটি রেল লাইনে হয়েছে এই যাত্রা। এ সময় ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে চলে ট্রেনটি। নিগাতা শিনকানসেন ডিপোতে গিয়ে শেষ হয় পরীক্ষামূলক যাত্রা। পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি পরিচালিত বুলেট ট্রেনটিতে 12টি বগি আছে। পুরোদমে যাত্রী নিয়ে চলার আগে ট্রেনটিকে ভেতর ও বাইরে থেকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে। জাপানে জন্মহারের নিম্নগতি আর বয়স্ক মানুষের সংখ্যা বাড়ায় ভবিষ্যতে চালকের ঘাটতি দেখা দিতে পারে। সেই উদ্বেগ থেকেই চালকবিহীন বুলেট ট্রেন প্রযুক্তি উন্নয়ন করে আসছে দেশটি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।